একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে ৩-৪ তারিখে রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম, আর্মি অফিসারদের সাথে নিয়ে ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি। আমি অবাক হয়ে যায়, মানুষের কল্পনারও তো একটা সীমা থাকা উচিত। নজরুল যেদিন ক্ষমতা হারা দিবে সেদিন সে বিপ্লবের বিশ্বাসঘাতক আর হন্তারক হিসেবে সমাজে ঘৃণিত হবে। প্রফেসর ইউনূস, আপনি দেখেন, আপনারাও দেখেন, এটা পুরা মন্ত্রণালয় বৈশাখী বাল ফেলাইছে। ওই আপনার উপদেষ্টা সবাইকে ওই নাকি ডিফ্যাক্টো সহপ্রধান উপদেষ্টা, এইটা যা করিছে এটা একজন মানুষের 100 দিনের কাজ না। ভুল বুঝে করছেন তা না, মানে আমরা দুটো টার্ম নিশ্চয়ই খেয়াল করি, জানি। একটা হচ্ছে মিস ইনফরমেশন। জনাব আসিফ নজরুলকে নিয়ে যা করা হচ্ছে এটা কোনোটাই মিস ইনফরমেশন না, এগুলো প্রত্যেকটা ডিসইনফরমেশন। অনেক ভালো কাজ করে যাচ্ছে দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। দিন রাত সেনার সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে ৩-৪ তারিখে রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম, আর্মি অফিসারদের সাথে নিয়ে ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি। আমি অবাক হয়ে যায়, মানুষের কল্পনারও তো একটা সীমা থাকা উচিত। ৩ তারিখে মাহবুব মোর্শেদের সাথে শহীদ মিনারে সমাবেশ করার পর রাত ৯টা পর্যন্ত ছিলাম, বাসায় গিয়েছিলাম। তারপরে অধ্যাপক মোস্তফা মামুন ঢাকা ইউনিভার্সিটি ফুলার রোডের ১৯ নম্বর বিল্ডিং এ দোতলা ডান দিকে থাকেন, তার বাসায় রাত্রে থেকেছি। শুনেছি আমাকে মেরে ফেলবে অথবা গ্রেফতার করবে। ৪ তারিখের রাতে সন্ধ্যার পরে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা ছিল তাদের সাথে একটা প্রোগ্রামে অংশ নেই, সেটার অডিও আপনারা অনেকে শুনেছেন, যেখানে আমি বলছিলাম আমাদেরকে মেরে ফেলতে পারে, আমাদের সবাই বলছে পালিয়ে যেতে। রাতে ৯টা, ৯:৩০, ১০টা পর্যন্ত। তারপর আবার ওই মুস্তফা মামুন বললাম না, নাম উল্লেখ করে বললাম, ট্রিপল ই টিচার প্রফেসর, আবার তার বাসা ছিলাম। এখন বলেন আপনি, সবকিছু তো সীমা আছে। এখন আমাদের যদি বলে আসিফ নজরুল আসলে চোখ হলো 5টা, এরকম প্রতিবাদ করে মানুষ, ভাই আমার চোখ 5টা কেন? সবকিছু তো সীমা আছে একটা, মানে তখন আমাকে যখন কেউ বলে ভাই এটা আপনি একটু ক্লিয়ার করেন, কি ক্লিয়ার করবো? এখন যদি আমি বলি রাশেদ, আমার ধারণা তুই আসলে মেয়ে, ওকে প্রতিবাদ করবো, বলেন স্যার আপনি পাগল নাকি, কি বলেন? আমি যদি রাখালদাকে বলি রাখালদা আমি একটা জায়গায় শুনলাম আপনার বয়স আসলে 12, আচ্ছা বলেন, মানে আপনি তো সত্যের কাছাকাছি থাকলে মানুষ প্রতিবাদ করবে। আজগুবিটার তো সীমা থাকা দরকার। এটা ব্যক্তিগত আমার কাছে বললাম, শুধু কি আমার ক্ষেত্রে, কার ক্ষেত্রে হচ্ছে না বলেন? আমাদের শফিকের ক্ষেত্রে কম হচ্ছে? এরকম একটা মানুষ এইরকম ভূমিকা রেখেছে, আপনারা কি শুনছেন? আপনারা ওর থেকে 10% শুনেন নাই, তারে বলে গণশত্রু। সবকিছু সীমা থাকা দরকার। তাহলে আপনি তার পারপাস সার্ভ করছেন, নিজেরা একজনকে চরিত্র হননে, মিথ্যা প্রচারণায় আশ্চর্য একটা অস্থিরতায় মেতে উঠি। খুবই দুঃখ লাগে, অবাক লাগে, আজগুবি, ভিত্তিহীন, অকল্পনীয় সব তথ্য দিয়ে একজন আরেকজনের ভিতরে লেগে আছে। আমরা কোথায় পৌঁছাবো তাহলে? এই ভয়টা লাগে, নিজের জন্য ভয় লাগে না, মানে আবার কি আমাদের বেহাত হবে বিপ্লব, আবার কি বেহাত হবে গণঅভ্যুত্থান? যেদিন ক্ষমতা হারা দিবে সেদিন সে বিপ্লবের বিশ্বাসঘাতক আর হন্তারক হিসেবে সমাজে ঘৃণিত হবে। প্রফেসর ইউনূস, আপনি দেখেন, আপনারাও দেখেন, এটা পুরা মন্ত্রণালয় বৈশাখী বাল ফেলাইছে। ওই আপনার উপদেষ্টা সবাইকে ওই নাকি ডিফ্যাক্টো সহপ্রধান উপদেষ্টা, এইটা যা করিছে এটা একজন মানুষের 100 দিনের কাজ না। একজন মানুষের কোনো ধারণাই নাই কাজ কারে বলে। দুনিয়ার মানুষ কি বিপুল পরিমাণে কাজ করে, একজন প্রফেশনাল মানুষ। তো বুঝেছেন তো কি বালটারে নিয়ে এসে বসেছেন উপদেষ্টা কই যায় প্রফেসর ইউনূস, দেখেছেন তো? হ্যাঁ, বাংলাদেশে 5ই আগস্ট একটা এলিট সেটেলমেন্ট হয়েছে রাজনৈতিক দল আর সুশীলদের এজেন্ট আসিফ নজরুলের মধ্যে। আসিফ নজরুল 3 জন ছাত্রকে সমন্বয়ক বানায় বঙ্গভবনে যায় ঘটুটা শুরু করে। ওই জায়গা থেকেই এই বিপ্লবের সারা।
আমার কাছ থেকে শোনার দরকার নাই, এই হান্নানের কাছে শোনেন, সমন্বয় হান্নানের কাছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে সেই মিটিং এ মানে হচ্ছে সেখান থেকে বের হয়ে বঙ্গভবনে যে মিটিংটা হয়েছে 3 জনকে নিয়ে যাওয়া হয়েছে ছাত্র প্রতিনিধি বানিয়ে, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ ছিল না। এভাবেই সেখানে গভর্নমেন্ট ফরমেশনের একটা চেষ্টা চালানো হয়েছে। আপনারা কি ফাইন্ড আউট করতে পেরেছেন যে কারা এই আমি কাজটি এখানে করলো? আর বেশি কিছু বলতে চাচ্ছি না, জাস্ট এতটুকু বলতে চাচ্ছি। হান্নান নাম বলে নাই যে কে নিয়ে গেছে 3 জন সমন্বয়ককে বানায়, কিন্তু আমরা তো জানি রাজনৈতিক দল আর ক্যান্টনমেন্ট থেকে পানি পড়া নিয়ে আসিফ নজরুল বঙ্গভবনে ঘটনা শুরু করে। আমি বলে প্রথম রেড ফ্ল্যাগ তুলেছিলাম আসিফ নজরুলের বিরুদ্ধে। আসিফ নজরুল যেদিন ক্ষমতা হারাবে সেদিন সে বিপ্লবের বিশ্বাসঘাতক আর হন্তারক হিসেবে সমাজে ঘৃণিত হবে। মিলাই নিয়ে আপনারা, আপনাদের মনে আছে ওই কইছিল যদি মিনিস্টার হইতো সারা জীবন দিয়া কাম করতো। যাই হোক, আজকে আসিফ নজরুল কইছে ওই 100 দিন কি কি খেলাইছে সেটা সে কইছে, সে নিজের 10-এর মধ্যে 4 দিছে, তাও আসেন ওই লিস্টে থেকে দেখি ওই কি কামটা করিছে সেটা দেখি না। আমি এটা করে কাজ দেখাবো আর দেখবো এটা আসলে মন্ত্রণালয়ের কাজ কিনা, আর এই কাজ করতে কত সময় লাগবে। ওই 1 নাম্বার কইছে জুলাই বিপ্লবের সময় আন্দোলনকারীর বিরুদ্ধে দায়ের করা প্রায় সব মামলা ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 2024 পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলন দমনে দায়েরকৃত প্রায় সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। ভালো কথা, তো এই কাজ করতে কত টাইম লাগবে? মামলা কে করেছে? পুলিশ করেছে তো, তাই না? আইন মন্ত্রণালয় তো করেনি। লিস্ট কার কাছে আছে? পুলিশের কাছে আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আছে, তাই না? পুলিশের কাছ থেকে তালিকা আসবে, দেখে দিবে কে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে দিবে, আর আইন মন্ত্রণালয়ে সার্কুলার দিতে হবে এই লিস্ট ধরিয়া। এটা এফিশিয়েন্ট অর্গানাইজেশনের একজন মানুষের বড় জোর একদিনের কাজ, একজন মানুষের একদিনের কাজ ম্যাক্সিমাম। আচ্ছা, কি কইছে 2 নাম্বার কাজ? নিয়োগ এবং নিয়োগে সহায়তা। নিয়োগ সহায়তা বা নিয়োগের ক্ষেত্রে যে কাজগুলো করেছে একটু বলি। একটা হচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে 5 জন বিচারপতি, হাইকোর্ট বিভাগে 23 জন বিচারপতি এবং অধস্তন আদালতে 109 জন বিচারক নিয়োগে সাচিবিক সহায়তা দেওয়া হয়েছে। বাংলাদেশের 61 জেলায় ইতিমধ্যে 4300 জন আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে। কি কি নিয়োগ করছে? প্রধান বিচারপতি নিয়োগ করছে, আপিল বিভাগের 5 জন, হাইকোর্ট বিভাগের 23 জন বিচারপতি এবং অধস্তন আদালতে 109 জন বিচারক নিয়োগ করছে। ও উপরে এগুলো নিজে করছে, আর নিচে যে অধস্তন আদালত সেখানে 109 জন বিচারক নিয়োগ কি করছে? সাচিবিক সহায়তা দিছে। তার মানে সেক্রেটারিয়াল সার্ভিসের কি বাংলায় ক্লার্কের কাজ, কেরানির কাজ করে দিছে। মানে এই কথাটা বারবার বলছে, সাচিবিক সহায়তা মানে সেক্রেটারির কাজ। ব্যুরোক্রেসিকে সে সেক্রেটারিয়াল সার্ভিসে নামাইছে, বুঝছেন? ব্যুরোক্রেসি কাজ কি রে বালছুন? সেক্রেটারি সার্ভিস দেওয়া এটা মন্ত্রণালয়ের প্রাইমারি ফাংশন কি জানা আছে? আসিফ নজরুল জানা নাই, আমি শিওর। কি কাজ করিছে, কি খেলাইছে ওটা দেখাইতে হবে। সে প্রাইমারি ফাংশন সে কোনটা কোনটা করিছে, প্রাইমারি ফাংশন দিয়ে বুঝাইতে হবে। তো প্রাইমারি ফাংশন কি একটা মন্ত্রণালয়ের? 3টা: পলিসি মেকিং, গভর্নেন্স এবং অ্যাডমিনিস্ট্রেশন। সাচিবিক ফাংশন না, সাচিবিক সহায়তা দেওয়া না। আচ্ছা আসেন তারপরে দেখি। বাংলাদেশের 61 জেলায় ইতিমধ্যে 4300 জন আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে। আমরা ক্ষেত্র বিশেষে আমাদের কোন কোন কর্মকর্তা রাত 9টা-10টা পর্যন্ত কাজ করেছে। আমরা মাঝে মাঝে শুক্রবার অফিস করেছি, আমরা মাঝে মাঝে শনিবার অফিস করেছি। আমি আমার আইন মন্ত্রণালয়ের যত কর্মকর্তা আছে তাদের প্রতি সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। এটা একটা অসম্ভব কর্মযজ্ঞ সম্পাদন করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এত বেশি সংখ্যক নিয়োগ একটা মন্ত্রণালয় থেকে হয়েছে আমার ধারণা আর কোনো নজির নাই। এবং আমাদের কর্মকর্তারা প্রচন্ড পরিশ্রম করেছে। প্রায় 90,000 থেকে 1 লক্ষ আবেদনকে স্ক্রুটিনি করে 4300 জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে গত 3 মাসের মধ্যে। বাংলাদেশের 61 জেলায় ইতিমধ্যে 4300 জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে। এবং কইছে এটা করতে যে একেবারে সে হয়রান হয়ে গেছে, শুক্রবারে কাজ করতে হয়েছে, রাত্রি 9টা পর্যন্ত কাজ করতে হয়েছে। এবং এটা আইন মন্ত্রণালয়ে নিয়োগটা দিছে। 90,000 থেকে 1 লক্ষ আবেদনকে পর্যবেক্ষণ করে নিয়োগটা দিছে। এটা 3 মাস লাগিছে। এটা কি মেলা বড় কাজ? নিয়োগ দেওয়া কি মন্ত্রণালয়ের কাজ নাকি রে বালছিউন? কেঙ্গা করে নিয়োগ করতে হয় এর জিনিসটাই তো জানিস না। ম্যানেজমেন্টের জিরো স্কিল, কিছুই জানে না, বুঝেছেন? দেখেছেন? আমি ক্যান্ডিডেটের কি কোয়ালিফিকেশন চাইতেছি সেটা ঠিক করে এটা আউটসোর্স করে দিলেই হয়। বাংলাদেশে মেলা এইচআর কনসালটেন্সি হাউস আছে, ব্রাইট পোলাপান কাজ করে। নাম কইয়া দিব? নাম আর কইলাম না, থাক, আবার ক্যাম্পেইন হয়ে যাবে। কিন্তু এইচআর কনসালটেন্সি আছে অনেক অনেক, 1টা 2টা না, মেলা। ওদের কাছ থেকে একটা প্রপোজাল নেওয়া যাইতো, কে কত টাকা নিবে। আমি আমার ব্যুরোক্রেসিকে আমি কেন এই রিক্রুটমেন্ট নিয়োগে কাজে লাগাবো? এটা কি ব্যুরোক্রেসির কাজ নাকি? এবং আপনারা ব্যুরোক্রেটরা, আপনারাও হয়েছেন মাল এক একটা, হাসিনা বানাইছে। আপনারা কইবার পারেন না যে এটা ব্যুরোক্রেসির কাজ না? জানেনও না তো। 5 নাম্বার, বর্ডার গার্ড বিস্ফোরক মামলার জন্য 20 জন পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। ভালো কাজ, ঠিক আছে, এটা মন্ত্রণালয়ের কাজ। বর্ডার গার্ড বাংলাদেশে বিস্ফোরক মামলা পরিচালনার জন্য 20 জন স্পেশাল পাবলিক প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হয়েছে। কয়দিন সময় লাগে? ধরলাম মেলা বড় জোর একজন মানুষের 1 সপ্তাহের কাজ। 6 নাম্বার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছে আমরা, এটা আপনারা জানেন, এটা আমাদের অন্যতম প্রধান এজেন্ডা ছিল।
এবং এরপর চিফ প্রসিকিউটর সহ 11 জন প্রসিকিউটরকে নিয়োগ প্রদান করা হয়েছে। এটা একটা সলিড কাজ, এটা মন্ত্রণালয়ের কাজ। একজন ভালো চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে, এটাও একটা প্রশংসাযোগ্য কাজ হয়েছে। তবে নষ্ট করেও না, দিনে 2 বার করলে সঠিক টাইম দেয়। যাই হোক, তারপর কি 7 নাম্বার কইছে যে স্পেশাল প্রসিকিউটরাল অ্যাডভাইজার হিসেবে বিদেশি এবং দেশি বিশেষজ্ঞ পর্যায়ে আইনজীবীরা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন। স্পেশাল প্রসিকিউটরাল অ্যাডভাইজার হিসাবে বিদেশি এবং দেশি বিশেষজ্ঞ পর্যায়ের আইনজীবীরা নিয়োগ প্রাপ্ত হচ্ছেন। বিদেশি যিনি আছেন ওনার নিয়োগপত্র সম্পন্ন হয়েছে আজকে, আপনারা 2-1 দিনের মধ্যে জানবেন। দেশি যিনি আছেন আইন বিশেষজ্ঞ, ওনার একটা প্রসেসের মধ্যে রয়েছে, আশা করি এই সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে। কয়জন দিচ্ছেন এটা বলতে হবে তো। বিদেশে যিনি আছেন নিয়োগপত্র সম্পূর্ণ হয়েছে আজকে, বিশাল কাজ করে দিতে। এটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করেছে, বিশাল কাজ। ওরে বাপরে, ওর কইছি আমি এটা করেছি। দেশে যিনি আছেন ওনারটা এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে। ওরে বাবা, 1 সপ্তাহ লাগবে এটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করতে, বুঝেছেন তো কেমন তালে ভর। তার মানে 2 জন নিয়োগ দিছে, বুঝছাও, একজন বিদেশ থেকে একজন দেশ থেকে। এই 2টা নিয়োগ দিতে তারা হয়রান হয়ে গেছে আর কি। আর কি অ্যাটর্নি জেনারেল অফিসে 239 জন আইন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল অফিসে 239 জন আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এই 229 জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে। এটাও তো হেডহান্টিং কমিটি দিয়ে করা যেত, তাই না? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা ছিল 1973-তে, আমরা যখন একটা সংস্কারের উদ্যোগ নিলাম, আমরা চেয়েছি বিচারটা যেন বৈশ্বিক পর্যায়ে, দেশীয় পর্যায়ে গ্রহণযোগ্য হয়, একই সাথে এটার মাধ্যমে যেন সুবিধা নিশ্চিত করা হয়। এই জন্য আমরা ব্যাপক কনসালটেশন করেছি। আপনারা দেখেছেন আমরা ওপেন গোল টেবিল বৈঠক করেছি। এরপর দেশি বিদেশি বিভিন্ন এক্সপার্ট, 3 জন বিদেশি এক্সপার্ট সহ প্রায় কমপক্ষে 20 থেকে 25 জন এক্সপার্টের আমরা ওপিনিয়ন নিয়েছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা ছিল সেটা সংস্কারের ক্ষেত্রে গোল টেবিল বৈঠক করেছে। দেশি বিদেশি 3 জন এক্সপার্ট সহ প্রায় 20 থেকে 25 জন এক্সপার্টের ওপিনিয়ন নেওয়া হয়েছে। ভালো কাজ, বহুত কাম করেছে। কয়জন মানুষের কয় কর্মঘন্টা লাগে এই কাম করতে। এবার আসিছে আমার এলাকায়, বুঝছো, এই ধরনের কাজটা আমিও করি। এই কাজটা আমি করি, অ্যাডভাইজারি বোর্ড বলি আমরা। নানা দেশে অ্যাডভাইজারি বোর্ডে কে কে থাকবে সেটা ঠিক করি, ওনাদের সাথে আলাপ করি, তারপরে কন্ট্রাক্ট সাইন করি, তারপরে অ্যাকচুয়াল বোর্ড মিটিং করি। সেটা উনারা আইসা করতে পারে প্যারিসে, অথবা ভার্চুয়ালি করতে পারে। অনেক সময় আইসা করে, তখন আসা যাওয়ার টিকিট ইত্যাদি ইত্যাদি মেলা কিছু, হোটেল টোটেল সবকিছু করা লাগে। তারপরে ওই যে সিদ্ধান্ত লেখা লাগে, কি হয়েছে, ওই যে মিনিটস রেডি করা লাগে। এটা একজন মানুষের, মানে আমি যেহেতু করি আমি জানি, আমার কখনো কখনো 40 থেকে 80 ঘন্টার কাজ, মানে 1 থেকে 2 সপ্তাহের কাজ একজন মানুষের। এটা বিশাল কাজ করেছে। ওই আর কি করেছে, বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন অধ্যাদেশ 2024, জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ 2024 সহ মোট 10টি আইন প্রণয়নে ভেটিং সহযোগিতা প্রদান করেছি। বিশেষ নিরাপত্তা বাহিনীর সংশোধন অধ্যাদেশ 2024, জাতির পিতার পরিবারের সংশোধন নিরাপত্তা নিশ্চিতকরণ অধ্যাদেশ 2024 সহ মোট 10টি আইন প্রণয়নে ভেটিং সহযোগিতা প্রদান করা হয়েছে। ঠিক আছে, এটা একটা কাজ, বড় কাজ না, ছোট কাজ। ছোট কাজ, এটা একজন মানুষের কাজ না। ভেটিং হয়তো অনেকজন মিলে করে আর কি, ধরলাম আর কি। এটা 10 জন মানুষের 1 সপ্তাহের কাজ। আর কি, এছাড়া 95টি প্রজ্ঞাপন, 33টি বৈদেশিক চুক্তি ও সমঝোতা স্মারকের ভেটিং করা হয়েছে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এই ভেটিং গুলোর মধ্যে, প্রজ্ঞাপনের মধ্যে একটা কথা উল্লেখ করে বুঝতে পারবেন, 11টা যে সংস্কার কমিশন হয়েছে, এই পুরা জিনিসটার ভেটিং আমরা আইন মন্ত্রণালয় থেকে করেছি। 95টা প্রজ্ঞাপন, 33টা বৈদেশিক চুক্তি, সমঝোতা স্মারকের ভেটিং করা হয়েছে, 11টা সংস্কার কমিশনের ভেটিং করা হয়েছে। এটা কয়জনের কাজ, কতক্ষণের কাজ? এটা একটা কাজ, কিন্তু বড় কাজ না, ছোট কাজ। হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগের বিচারক নিয়োগের ক্ষেত্রে একটা আইন প্রণয়নের চেষ্টা করা হচ্ছে, শুনেন। এছাড়া আমরা একটা খুব বড় পদক্ষেপ নিতে যাচ্ছি, এটা হচ্ছে হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে বিচারক নিয়োগ নিয়ে। আপনারা জানেন বিভিন্ন সময় সরকারের আমলে অনেক অভিযোগ উত্থাপিত হতো। এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা একটা আইন প্রণয়নের চেষ্টা করছি। এটা একটা কাজ, এবার এটাও কাজ করে চালাইতেছে, আমি চেষ্টা করেছি, এটাও কাজ করে, বুঝছাও। আমাদেরকে ভালসুন ভাবিছে, বসে বসে বেতন খাচ্ছে, আর কিছু না। কোনো কাজ জানে না, 1 ফোঁটা কাজ জানে না। আর কি, দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বিচারক, রেজিস্ট্রেশন কর্মকর্তা, আইন মন্ত্রণালয়ের অধীনে থাকা দপ্তরে থাকা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব সংগ্রহ করেছি। দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসাবে আমরা বিচারক, রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তা, আইন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর সংস্থার কর্মচারীদের পরিবারের সদস্য সহ অর্জিত সম্পদের হিসাব বিবরণী সংগ্রহ করেছি। বর্তমানে হিসাব বিবরণীগুলো যাচাই বাছাই কার্যক্রম চলমান রয়েছে। হিসাব বিবরণী যাচাই বাছাই চলমান রয়েছে, এটা বলে উই করবি, বুঝছাও। হ্যাঁ, এটা সার্কুলার দিবে, ওরা পাঠাবে। এটা একটা বিশেষায়িত কাজ, ওর ইনকাম ট্যাক্স অডিট করবে। এটা কে করে? এটা আইন মন্ত্রণালয়ের লোক করবে, পাইবে। এটা দুদাকে ভেরিফাই করে, দুদাকে দিয়ে দিব, স্পেশালিস্ট লোক আছে, এটা দুদক ভেরিফাই করবে। মন্ত্রণালয়ের কাজ কি রে ভালছিন। আর কি, গুম বিরোধী সনদের অনুসমর্থন এবং কমিশন গঠনের প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করেছে, ভালো কাজ হয়েছে। গুম বিরোধী সনদ যেটা রয়েছে, ওটা অনুসমর্থন এবং কমিশন গঠন করার ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করেছি। কতক্ষণের কাজ? হ্যাঁ, 1 সপ্তাহের কাজ, একজন মানুষের কাজ।
আর কি গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, গুমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সুপারিশ প্রণয়নের জন্য যে তদন্ত কমিশন এসেছে তার কাঠামো আইন মন্ত্রণালয় থেকে প্রস্তুত করা হয়েছে, ভালো হয়েছে। আর গুম হওয়া ব্যক্তিদের সন্ধান এবং গুমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ প্রণয়নের জন্য যেহেতু তদন্ত কমিশন হয়েছে, এই তদন্ত কমিশনের যে এনাবেলিং যে লটা সেটা সম্পূর্ণভাবে আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রিপেয়ার করেছি এবং এই কমিশনকে আমরা সার্বিক সহযোগিতাও প্রদান করছি আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এটা বড় কাজ, ছোট কাজ না, এটা বড় কাজ। এটা কিন্তু বড় কাজ কতক্ষণের কাজ, এবং এই কমিশনকে আমরা সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। আবার এসে সার্বিক সহযোগিতা দিবে না মন্ত্রণালয়, এটা বলে দিলাম, এটা মন্ত্রণালয়ের কাজ না। আর কি সংস্কার কমিশনের গঠিত বিচার বিভাগের সংস্কার কমিশনকে সহযোগিতা করা হচ্ছে যাতে করে কার্যকর রিপোর্ট পাওয়া যায়। সংস্কার কমিশন যে গঠন করা হয়েছে এর মধ্যে বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে যে বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এই সংস্কার কমিশনের সাথে বলেছি, আমরা মিটিং করেছি এবং ওনাদের সাথে আমরা সহযোগিতা করছি যাতে খুব দ্রুত বিচার বিভাগীয় সংস্কার কমিশনের একটা খুব এফিশিয়েন্ট একটা রিপোর্ট প্রডিউস করা যেতে পারে। যতটুকু সহযোগিতা চাচ্ছেন ওনারা আমরা করছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু কাজটা ছোট কাজ। আর কি বিচার ব্যবস্থা রেজিস্ট্রেশন কার্যক্রম ডিজিটালাইজ করার জন্য মডেল ই কোর্ট স্থাপন এবং মডেল সাব রেজিস্ট্রি অফিস স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিচার ব্যবস্থা এবং রেজিস্ট্রেশন কার্যক্রম ডিজিটালাইজেশন করার জন্য মডেল ই কোর্ট স্থাপন এবং ডিজিটাল সাব রেজিস্ট্রি অফিস স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সম্পর্কিত দুটি প্রকল্প অনুমোদনের জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সিদ্ধান্ত নেওয়াটা কাজ নাকি রে ভাইছি, না বাস্তবায়নটা কাজ? সিদ্ধান্ত নিছে, এটা বইসে একটা ডিসিশন নিছে, ওটা নাকি কাজ? এটাও কাজ, সেটা আবার কয়। এই সম্পর্কিত দুইটা প্রকল্প অনুমোদনের জন্য চূড়ান্ত করা হয়েছে। কাজটাকে হোক, প্রকল্পটা শেষ হোক, তার বাস্তবায়িত হোক, তারপর এটা কাজ হিসেবে দেখেন। আর কি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা, এই যে আপনার পিপিজিপি ওনারা যে নিয়োগ হন, ওনারা যেন একটা কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে দিয়ে নিয়োগ হন, এটার লক্ষ্যে আমরা একটা আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছি। কাজ খুবই অল্প এগিয়েছে, বাট এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই আইনটা যেন আমরা এই বছরের মধ্যে করে দিতে পারি। স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠার জন্য যে সমস্ত পিপিজিবি নিয়োগ হয় তার জন্য একটা কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়, তার জন্য একটা আইন প্রণয়নের ব্যবস্থা না হচ্ছে। আইনটা হোক, এটা খুব অল্প, তবে বলে দিচ্ছে কিন্তু কাজটা খুব অল্প আগাইছে। তা তো আগাবেই, অপদার্থদের কাজ অল্পই আগায়। তো অপরাধ যখন আগে সেটা কইছেন কেন, মানে লিস্টই বাড়াইতে হবে, বুঝছাও। আর কি যুদ্ধাপরাধী আদালতের ভবনের কাজের তদারকি করতেছে আসিফ নজরুল নিজে, ফিজিক্যালি 3 বার পর্যবেক্ষণে গেছে এবং সার্বজনীন যোগাযোগ রাখিচ্ছে। শুনেন, যুদ্ধাপরাধী আদালতের যে ভবনের কাজ তদারকি আপনারা নিজেরা দেখেছেন, আমি অলরেডি নিজে পার্সোনালি 3 বার ফিজিক্যাল ইন্সপেকশনে গিয়েছি, সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছি। এগুলি তো আপনার ধরেন আমাদের বিচার প্রক্রিয়াকে দ্রুততর করার ক্ষেত্রে এবং সবার বিল্ডিংটার ক্ষেত্রে, সেখানে আমি অবশ্যই অত্যন্ত শ্রদ্ধার সাথে পূর্তমন্ত্রী আদিলুর রহমান খান ওনার ব্যক্তিগত ইনিশিয়েটিভ, ব্যক্তিগত তদারকির কথা স্মরণ করি, আর আমরা ওনাদের সাথে থেকেছি পুরো কাজটা সম্পন্ন করার ক্ষেত্রে। দেখেছেন হাসিনা মনিটরিং করতো আর সে সার্বক্ষণিক যোগাযোগ দেখতো। তামিন হাসেনি, সবাই একটু হাসেনি, হাসার টাইম দেন, আপনি তো টাইমই দিচ্ছেন না, তো ওই হাস্যকর বানাচ্ছে, এটা জোকার হয়ে গেছে আসিফ নজরুল। আর কি বিভিন্ন কমিশনের লোক নিয়োগের ক্ষেত্রে আইনগত দিক পর্যালোচনা, যেমন পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন, যেমন নিয়োগের প্রক্রিয়াটা কি হবে তা করে দেওয়া হচ্ছে। বিভিন্ন কমিশনে লোক নিয়োগের যে আইনগত দিক পর্যালোচনা, ধরেন পাবলিক সার্ভিস কমিশনে বা নির্বাচন কমিশনে নিয়োগের প্রক্রিয়াটা কি হবে, এই সম্পূর্ণ আইনগত পর্যালোচনাগুলো আমরা করে দিই যে কোনো নতুন নিয়োগের ক্ষেত্রে। মেলা বড় কাজ এটা, তাই না? হ্যাঁ। আর কি 23 নম্বর জুলাই শহীদ ফাউন্ডেশনের গঠনতান্ত্রিক দলিল প্রণয়নের কাজ করে দেওয়া হয়েছে। জুলাই শহীদ ফাউন্ডেশনের গঠনতান্ত্রিক যে দলিল সেটা আমরা প্রণয়ন করে দিয়েছি জুলাইয়ের স্পিরিটকে ধরে রাখার জন্য। জুলাই গণ অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, ওনাদের স্পিরিটকে ধারণ করার জন্য এই জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছে এবং ওনাদেরকে যারা চিকিৎসা সহযোগিতা দেওয়ার জন্য এবং আর্থিক আপনার ক্ষতিপূরণের মতোই ওনাদের যে লস হয়েছে তো ক্ষতিপূরণ দিয়ে হবে না, এটা পুরো প্রক্রিয়াটা দেখাশোনা করছে জুলাই শহীদ ফাউন্ডেশন। এটা দলিল আমরা প্রণয়ন করে দিয়েছি, এরকম আরো অনেক কিছু কাজ আছে। কেন করে করেছে এটা তো একটা ল ফার্মের কাজ, এটা ল ফার্মে দিবেন আপনি, ল ফার্ম আপনাকে দিবে, আপনি ভেটিং করে দিবেন ঠিক আছে কিনা, তাইলে তো হইলো। প্রফেসর ইউনূস আপনি দেখেন, আপনারাও দেখেন, এটা পুরো মন্ত্রণালয় বৈশাখী বাল ফেলাইছে। ওই আপনার উপদেষ্টা সবাইকে ওই নাকি ডিফ্যাক্টো সহপ্রধান উপদেষ্টা, এইটা যা করিছে এটা একজন মানুষের 100 দিনের কাজ না। একজন মানুষের কোনো ধারণাই নাই কাজ কারে বলে। দুনিয়ার মানুষ কি বিপুল পরিমাণে কাজ করে একজন প্রফেশনাল মানুষ। তো বুঝেছেন তো কি বালটারে নিয়ে এসে বসেছেন উপদেষ্টা কইরা প্রফেসর ইউনূস, দেখেছেন তো? হ্যাঁ, তো ধর্ম নেই, প্রত্যেকটা ধর্ম দেখি কে কি। কিছুদিন আগের কথা, একটা টক শোতে গেছি, একটা টিভি টক শোতে, সেখানে একজন সুপ্রিম কোর্টের লয়ার, বেশ স্বনামধন্য লয়ার তিনি ছিলেন এবং মারাত্মকভাবে ডক্টর আসিফ নজরুলের সমালোচনা করছিলেন। মানে বাংলাদেশে যত সংকট সমালোচনা হচ্ছে সব ডক্টর আসিফ নজরুল, নন্দ ঘোষ বলি না, যত দোষ নন্দ ঘোষ। জনাব আসিফ নজরুলকে নন্দ ঘোষে পরিণত করা হয়েছে, করার চেষ্টা অ্যাটলিস্ট হচ্ছে দীর্ঘদিন থেকে। ইনফ্যাক্ট শেখ হাসিনার পতন এবং পলায়নের পর থেকে এই চেষ্টা ক্রমাগত চলছে।
যাই ঘটুক না কেন, যেমন কিছুই হোক না কেন, সরকার কেন এমন হলো অমন হলো না, কেন এটা করা হলো, কেন ওটা করা হলো না, কেন এ উপদেশটা হলো, কেন সে উপদেশটা হলো না, মানে যে কোনো রকম প্রশ্ন যদি আসে তার উত্তর কি? আসিফ নজরুল কেষ্টা বেটাই চোর। এটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গেল যে এটা আর এখন কোনো সীমা কোনো দিকে রাখছে না। আমি আমার ওই টক শোতে সেই লয়ারকে জিজ্ঞেস করেছিলাম অন রেকর্ড যে কিসের ভিত্তিতে তিনি আসলে এই কথাগুলো বলছেন, কিসের ভিত্তিতে বলছেন। এবং ঘটনাচক্রে সেদিনই একটা অনুষ্ঠানে জনাব আসিফ নজরুলের সাথে আমি ছিলাম এবং সেখানে তিনি অনেকগুলো আলোচনার সমালোচনার তাকে নিয়ে প্রপাগ্যান্ডার জবাব দিয়েছিলেন। তো আমি সেখানে তাকে সেগুলো উপস্থাপন করেছিলাম। কিন্তু যেটা হয়, আমরা তো আসলে বুঝতে চাই না, বোঝার জন্য এটা করছি না। এই জিনিসটা যে কেউ ভুল বুঝে করছেন তা না, মানে আমরা দুটো টার্ম নিশ্চয়ই খেয়াল করি, জানি। একটা হচ্ছে মিস ইনফরমেশন। জনাব আসিফ নজরুলকে নিয়ে যা করা হচ্ছে এটা কোনোটাই মিস ইনফরমেশন না, এগুলো প্রত্যেকটা ডিসইনফরমেশন। জেনে শুনে বুঝে মিথ্যা তথ্য তাকে নিয়ে ছড়ানো হচ্ছে। উদ্দেশ্য আছে, উদ্দেশ্য কি আছে সেটা আমরা অনেকে রাইটলি আইডেন্টিফাই করেছি। আমি একটু কথা বলতে চাই, সেই জায়গায় যাব। সম্প্রতি আবার তাকে নিয়ে মানে আরো বহু কিছু বানিয়ে দেওয়া হয়েছে, সেটার কিছুটা জবাব জনাব আসিফ নজরুল দিয়েছেন। আমি একটু ওনার কথা থেকে, উনি একটা অনুষ্ঠানে ছিলেন, এই অনুষ্ঠানে তিনি কিছু কথা বলেছেন, সেটা বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে এসছে, আমি সেখান থেকে একটু পড়ি, ভিডিও পাওয়া যায়, আপনারা দেখে নেবেন। আমাদের কাজের সমালোচনা করবেন, সমস্যা নেই, আসিফ নজরুল বলছেন, কিন্তু যখন সম্পূর্ণ আজগুবি মিথ্যা তথ্য দিয়ে ব্যক্তিগত চরিত্র হনন করা হয়, তখন মনে হয় সমালোচনাটি অসৎ উদ্দেশ্যে করা। এই সরকারকে শক্তিহীন করা, আন্দোলনকারী মানুষের মধ্যে অনৈক্য নিয়ে আসা, দেশকে অস্থিতিশীল করা, পরাজিত শক্তির হাতে অস্ত্র তুলে দেওয়ার অভিপ্রায় এগুলো করা হয়। তখন মনে হয় এই দেশকে ঘিরে আমাদের এক প্রতিবেশী দেশের স্ক্রিপ্ট আছে না, শেখ হাসিনা চলে গেলে আর কেউ দেশ চালাতে পারবে না, অথবা দেশ উগ্রবাদীদের খপ্পরে পড়বে, তার কোনো বিকল্প নেই। এই ভারতীয় স্ক্রিপ্ট এখানে রূপায়িত করার চেষ্টায় নেমেছে কিছু মানুষ। খুব মন দিয়ে খেয়াল করুন, প্রতিটা কথা অক্ষরে অক্ষরে সঠিক বলে আমি বিশ্বাস করি। গঠনমূলক পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে আসিফ নজরুল বলেন, যদি নিজেরা ঝগড়াঝাটি করে, নিজেরা নিজেদের কুৎসা রটাই, চরিত্র হনন করি, মিথ্যা তথ্য দেই, তাহলে ছাত্র জনতার আত্মবলিদানের প্রতি অশ্রদ্ধা জানানো হয়। তিনি নিজের বিরুদ্ধে অপপ্রচার নিয়ে উনি বলছেন যে অভিযোগ নেই, কিন্তু যাতে সত্য বলা হয় সেই প্রসঙ্গে বলছেন। এছাড়া বিভিন্ন পর্যায়ে মানুষের অবদানের কথা তিনি বলছেন, বলার পর ইনফ্যাক্ট সম্প্রতি তাকে নিয়ে যখন কথাবার্তা হয়েছে তখন তিনি বলছেন 5 আগস্টের আগে তথ্য উপদেষ্টা নাহিদ, মানে নাহিদ সম্পর্কে আসিফ সারা ফেসবুকে কোন পত্রিকার রিপোর্টকে সবচেয়ে বেশি কোট করতেন, আপনারা খুলে দেখেন কোন পত্রিকা। এখন যদি ওই পত্রিকার বিরুদ্ধে উঠে পড়ে লাগে, আমি কি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ভূমিকা দেখবো না, গত 15 বছরের ভূমিকা দেখবো না? অবশ্যই আমার প্রতিবাদের ভাষা থাকবে, অবশ্যই প্রতিবাদ করব। কোন পত্রিকার কোনো কিছু পছন্দ না হলে বলবো, বলিষ্ঠভাবেই বলবো, কিন্তু তাকে তো আমি জুলাই গণঅভ্যুত্থানের শত্রু বানাতে পারি না। চ্যালেঞ্জ করলাম, খুলে দেখেন ওই আন্দোলনে যারা বড় বড় নেতা ছিলেন কোন পত্রিকার লেখা বেশি কোট করেছেন। প্রথম আলো, ডেইলি স্টারের কথা বলা হচ্ছে, বিশেষ করে প্রথম আলোর কথা এখানে বলা হচ্ছে। সাম্প্রতিক সময়ে প্রথম আলোকে নিয়ে কি হয়েছে দেখেছেন, আমি আমার অভিজ্ঞতাও নিশ্চয়ই শেয়ার করব। এরপর তাকে আরো নানান কথাবার্তা বলা হয়েছে। এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটা হচ্ছে তিনি 3 থেকে 5 তারিখ, এটা খুব ইন্টারেস্টিং, নাকি সেনানিবাসে বসে তিনি ভারতের মানে রয়ের এজেন্ট এবং বাংলাদেশের ভারতীয় দালালদের সাথে বসে তিনি নাকি মানে ষড়যন্ত্র করার চেষ্টা করেছেন, কিভাবে বাংলাদেশকে আবার শেখ হাসিনা চলে গেলেও কিভাবে ভারতের হাতেই কার্যত রেখে দেওয়া যায়, এই ধরনের উনি ওনার বক্তব্যে এটা বলেছেন। এবং উনি এখানে 3 তারিখ কি করেছেন, 4 তারিখ কি করেছেন, আমি একটু আপনাদেরকে জানাই। উনি 3 তারিখ ওখানে মাহবুব মোর্শেদ ছিলেন, তিনি শহীদ মিনারে প্রোগ্রাম করেছেন। এরপর তিনি ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসরের বাসায় গেছেন, সেই বাসা কোথায়, কত নম্বর বাসা, কোথায় বাসা, সবকিছু বলছেন। 4 তারিখ তিনি ক্লিয়ারলি বলেছেন, জানিয়েছেন উনি একটা বহু বিদেশে থাকা বহু মানুষের সাথে তিনি মানে থেকেছেন একটা ওয়েবিনারে। সেই ওয়েবিনারে অনেক কথাবার্তা হয়েছে, উনি বাঁচার আকুতি জানিয়েছেন। এই সব কিছু খুব ক্লিয়ারলি বলেছেন তিনি। এবং আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব ফাহাম আব্দুস সালাম,
এটা নিয়ে কথা বলেছেন। ডক্টর আসিফ নজরুলকে এই ধরনের ভিলেইন বানানোর চেষ্টা নিয়ে 4 তারিখ নিয়ে ফাহাম ভাই যেটা বলছেন আমি একটু পড়ি। আসিফ নজরুল 4 তারিখ রাতে আমাদের সাথে হাজার হাজার মানুষের সাথে জুম মিটিং করছিলেন, প্র্যাকটিক্যালি উনি জীবন ভিক্ষা করছিলেন। এখন শুনি উনি নাকি ওই রাতেই ইন্ডিয়ানদের সাথে গোপনে প্ল্যান করছিলেন। আর সব যদি ইন্ডিয়ানদের প্ল্যানই হয় তাহলে জুলাই বিপ্লবকে বিপ্লব বলেন কিভাবে? তার মানে আমরা বুঝতেই পারছি ফাহাম ভাই এটাকেও খুব স্ট্রংলি এন্ডোর্স করছেন। এই ইউনিটটার কথা আমরা সবাই জানি, অনেকেই জানি। সো এটাও বলা হলো এবং শেষ পর্যন্ত তাকে আসলে বলতেই হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ডক্টর আসিফ নজরুল কেন নন্দ ঘোষে পরিণত হলেন, এবং এখানে সরকারের যথেষ্ট কার্যকর ভূমিকা দেখছি বলে আমি মনে করি না। ডক্টর আসিফ নজরুলের যদি এত প্রবলেম হয়, এত খারাপ তিনি হয়ে থাকেন, তাহলে তার সাথে তাকে সরকার থেকে বের করে দেওয়া উচিত, তাকে বরখাস্ত করা দরকার, আমিও মনে করি। আর যদি সেটা না হয়ে থাকে, আমরা সরকারের দিক থেকে এবং বিশেষ করে আমাদের এই গণঅভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা আমাদের ছাত্র সমাজের যারা প্রতিনিধি আছেন, আমাদের সমন্বয়ক এবং 3 জন, 2 জন সরাসরি সমন্বয়ক এবং ছাত্রদের সাথে সংশ্লিষ্ট আরেকজন উপদেষ্টা আছেন, আমরা কি তাদের জায়গা থেকে এই প্রতিবাদ দেখছি না? আমরা অন্য সমন্বয়কদের দিক থেকে এই প্রতিবাদ দেখছি না। আসিফ নজরুল সাহেবের সমালোচনা হতেই পারে, মানে পৃথিবীতে কোনো মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে না। তিনি ইভেন উপদেষ্টা হিসেবে দেখলাম নিজের একটা ইভ্যালুয়েশন করতে গিয়ে উনি নিজেকে 10-এ 4 দিয়েছেন, মানে 4, আমরা 33-এ পাস আগের সিস্টেমে ধরলে কোন রকমে পাশ করেছেন সেটা বলা যায়, 50%ও দেননি তাকে। উনি নিজে স্বীকার করছেন তার ব্যর্থতার জায়গা আছে। এমনকি যে সময়টা বাংলাদেশের সরকার গঠিত হচ্ছে, যে সময়টা তিনি বা তাকে সেনাবাহিনী প্রধান ডেকে নিয়েছিলেন, সেখানেও এই প্রসিডিউরাল কোনো না কোনো সমস্যা কি আছে কিনা সেটা দেখা যেতে পারে। কিন্তু ডক্টর আসিফ নজরুল ভারতের দালাল, মানে জাস্ট চিন্তা করি আমরা, মানে ওই যে বলছি যে আসলে আমরা তো যারা দীর্ঘদিন শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে বিভিন্ন ফর্মে লড়াই করেছি, তাদের কাছে আসিফ নজরুল অতি পরিচিত মানুষ। বছরের পর বছর কনসিস্টেন্টলি কিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন তার ইন্টেলেকচুয়াল এবিলিটি দিয়ে, আমাদের সবার দেখা আছে, সবার জানা আছে। শেষে এসে তো রাজপথে ছিলেন, জীবনের ঝুঁকি নিয়েছেন ফর শিওর। ওই সময়গুলোতে উনি থাকলেন, উনি রাস্তায় থেকেছেন, উনি জীবনের ঝুঁকি নিয়েছেন এবং উনি জীবনের ঝুঁকি নিয়েছেন উনি ভারতের দালাল। এবং এটা নাটক বলতে পারেন কেউ, যে উনি ভারতের হয়ে এই নাটকটা করেছেন, তার জীবনের ঝুঁকি টুকি ছিল না। ইনফ্যাক্ট আমাদের এখন এই সমস্যাটা হয়েছে। আমি আমার প্রথম আলোকে নিয়ে করা ভিডিওতে বলেছিলাম, এই যে এখনো আমাকে আবার আপনারা ট্যাগ করবেন, আমি প্রথম আলো স্ক্রিনশট কেন ব্যবহার করি সেটা নিয়েও প্রবলেম। আমি প্রথম আলো স্ক্রিনশট শেয়ার করা, প্রথম আলোর অধিকারের পক্ষে কথা বলা, ওর সমালোচনা করেও অধিকারের পক্ষে কথা বলা যায়, সেটা বলেও আমি ভারতের দালাল হয়ে গেছি, ফ্যাসিস্ট শেখ হাসিনার দালাল হয়ে গেছি। ইটস ফানি, ইটস ভেরি ফানি টু সে দ্যাট। আমার মানে ভারত নিয়ে যখন কথা বলা হয়, আমি আগেও বলেছি যে আমার ভারত নিয়ে আমার যে ভিডিওগুলো আছে সেগুলোর মন্তব্যে দেখে আসুন ভারতীয়রা আমাকে নিয়ে কি বলছে। ঠিক একই কথা আছে নজরুলের ক্ষেত্রে প্রযোজ্য, বহু ক্ষেত্রে বহু জায়গায় অত্যন্ত শক্ত অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্স উনি নিয়েছেন। অ্যান্টি ইন্ডিয়ান বলতে আমরা এভাবে বলতে পারি, আমরা প্রায় বলছি আমরা ভারত রাষ্ট্র বা জনগণের বিরুদ্ধে নই, আমরা ভারতের ক্ষমতাসীন সরকার তাদের পলিসির বিরুদ্ধে কথা বলি, সেটা বলেছেন। এবং উনিও ভারতের কাছে বরং পাকিস্তানপন্থী লোক হিসেবেই বেশি পরিচিত। কিন্তু আমরা এই ট্যাগ গুলো করছি, কিন্তু এই ট্যাগিংটা ভয়ঙ্কর ব্যাপার, এই ট্যাগিংটা ভয়ঙ্কর ব্যাপার। এবং এটাই একটা ফ্যাসিস্ট চিন্তা। গণতন্ত্র মানে হচ্ছে আমার চিন্তার সাথে মিল নেই, কিন্তু মিল না হলে আমি তাকে ট্যাগ করব এবং তাকে এরপর আমি যাতা বলবো, যাতা করব। এ খুব ভয়ঙ্কর চর্চা। শুরুর দিকে বলছিলাম আসিফ নজরুল কেন টার্গেটে পরিণত হচ্ছেন। রাইটলি আমরা অনেকেই এটা দেখেছি যে তিনি খুব গুরুত্বপূর্ণ একজন সেন্ট্রিস্ট ফোর্স। এই সরকারে বিভিন্ন রকম ফোর্স, বিভিন্ন রকম মিক্সচার আছে। একটা সেন্ট্রিস্ট ফোর্স, মানে একটা সেন্ট্রিস্ট মানসিকতার মানুষ এই সরকারে আছেন, তাকে সরিয়ে দিতে পারলে অনেকের অনেক রকম এজেন্ডা ফুলফিল করা যেতে পারে। এটা রাইটলি অনেকে আইডেন্টিফাই করেছেন, which I do endorse। আমি এই যুক্তিটাকে সঠিক, একেবারেই সঠিক বলে মনে করি। সেই বিবেচনাতেই আমাদের মনে হবে ডক্টর আসিফ নজরুলকে এই উপদেষ্টা পরিষদে থাকতে হবে এবং তার
জায়গা থেকে আমরা অন্তত যারা সেন্ট্রিস্ট মানসিকতার মানুষ আছি তাকে সমর্থন করা উচিত হবে। সেই সমর্থনটা হচ্ছে, কিন্তু সরকারের দিক থেকে এবং আমাদের ছাত্রদের দিক থেকে আমি তার প্রতি যথেষ্ট সমর্থন দেখি না। তারা যদি মনে করেন, তারা যদি ট্রুলি বিশ্বাস করেন ডক্টর আসিফ নজরুল ভারতের দালাল, 3 থেকে 5 তারিখ পর্যন্ত উনি যাবতীয় ফিরিস্তি আছে, উনি চক্রান্ত করেছেন, উনি কাকে কি মিথ্যাইয়া সাজিয়ে নিয়ে গেছেন, নানান রকম অভিযোগ তার বিরুদ্ধে আছে, যদি সত্য হয়ে থাকে, তারা যদি ফিল করেন, তাহলে আসিফ নজরুলকে এখনই উপদেষ্টা পরিষদ থেকে বরখাস্ত তাদের করতে হবে। আর যদি না হয়, এই সংকটময় সময় এই মানুষটার বসে তাদের প্রকাশ্যে দাঁড়াতে হবে। বিশেষ করে সরকারে থাকা ছাত্র উপদেষ্টা যারা আছেন, তারা তার সমর্থনে মাঠে আসা খুবই জরুরি বলে আমি মনে করি। আর একটা কথা আমরা সবসময় মনে রাখবো, শেখ হাসিনা পতনের পর আমাদের কতগুলো র্যাডিক্যাল চিন্তা, কতগুলো এক্সট্রিমিস্ট চিন্তা মাঠে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল বিপ্লবের নামে। সেজন্য প্রথম থেকেই এই বিপ্লব শব্দটাকে কন্টেস্ট করেছি, অনেকেই করেছেন, এর মধ্যে আমি কনসিস্টেন্টলি করে গেছি। সেই চেষ্টা বিফল হওয়ার পর এই এক্সট্রিম অ্যাটিটিউড গুলো আরো বাড়বে। আমরা যেন সামনে এই ব্যাপারগুলো নিয়ে সতর্ক থাকি। এখানে এসেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে এবং আমাদের সম্মানিত করেছেন, এই জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ এবং সেনাবাহিনী অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তাছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর বহু সেনা সদস্য দেশ এবং বিদেশে আত্মত্যাগ করেছেন, তাদেরকে আমি স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আজকে আপনারা বীর মুক্তিযোদ্ধা বৃন্দ আমাদের এখানে এসেছেন, আমাদের সম্মানিত করেছেন। আপনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের পথিকৃৎ। আপনারা খালি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীনই করেননি, পরবর্তীকালে সেনাবাহিনী যখন নতুন ছিল, সৃষ্টির সময় থেকে এই সেনাবাহিনীর আপনারা অবদান রেখেছেন। আপনাদের এই অবদানের ফলশ্রুতিতেই আজকে যে সেনাবাহিনী আমরা এখানে দাঁড়িয়ে আছি, সেই সেনাবাহিনী, এবং এই সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। দিন রাত সেনার সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে। তাছাড়াও আমরা দেশ এবং জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি। ইউএন মিশনে আমরা কাজ করে যাচ্ছি, বিশ্ব শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। ডিজাস্টার রিলিফ কাজেও আমরা করে যাচ্ছি এবং আমরা পারদর্শিতা অর্জন করেছি। এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা। আপনারা যে আমাদেরকে যেভাবে প্রশিক্ষিত করেছেন, যেভাবে মোটিভেটেড করেছেন, যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, তার ফলশ্রুতিতে আজকে এই সেনাবাহিনী এই বর্তমান জায়গায় আছে। এটার কৃতিত্ব অবদান সম্পূর্ণই আপনাদের। আপনারা আমাদের দোয়া করবেন যেন আমরা ভবিষ্যৎ সময়ে, সামনে আরো সময় আছে, একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের, এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের আজকে যে এই সামান্য কিছু উপঢৌকন দিলাম, আমরা অত্যন্ত, আর আজকে শান্তিকালীন যে পদক যারা প্রাপ্ত হলেন তাদেরকেও কাজ করি। ইনশাল্লাহ আমরা এই দেশের এই ক্রান্তি লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব, একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হব। আজকের এই অনুষ্ঠানে আবার আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা এসে আমাদের সম্মানিত করেছেন। এই অনুষ্ঠান যারা সুন্দরভাবে আয়োজন করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন। জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন।
দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।